ভাবুন তো, আপনি দিন রাত এক করে বছরের পর বছর একটা পরীক্ষার জন্য খাটছেন, আর অন্যদিকে একটা ধনী ঘরের ছেলে ক্লাবে আড্ডা দিচ্ছে, অথচ রেজাল্টের দিন সেই টপার। আমাদের এই শিক্ষা ব্যবস্থার পেছনের ভয়ানক জালিয়াতির খেলা নিয়ে তৈরি বলিউডের সিনেমা হোয়াইট ইট ইন্ডিয়া, যেটা 2019 সালে রিলিজ হয়েছিল, তা আমরা আজ এক্সপ্লেন করতে যাচ্ছি। চলো তাহলে গাইজ, শুরু করা যাক এই রোমাঞ্চকর কাহিনীটি। মুভির শুরুতে আমরা দেখি উত্তরপ্রদেশের জৌনপুরের এক মধ্যবিত্ত ঘরের ছেলে সত্যেন দুবেকে, যাকে সবাই সতু বলে ডাকে। সতুর বাবার একটাই জেদ, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতেই হবে। কারণ আমাদের সমাজে ধারণা আছে যে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারলেই লাইফ সেট, মোটা অঙ্কের চাকরি আর সমাজে মস্ত বড় সম্মান। এই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে সতুর বাবা তাকে কোটার একটা কোচিং সেন্টারে পাঠান। সেখানে একটা ছোট এসি রুমে সতু দিনরাত শুধু বই মুখে নিয়ে পড়েই থাকতো। বাথরুমে যাওয়ার সময়টুকু বাঁচিয়েও তাকে পড়তে হতো। আমাদের শিক্ষা ব্যবস্থায় মেধার চেয়ে মার্কশিটের নম্বরকে বেশি দাম দেয়, আর সতুও সেই ইঁদুর দৌড়ের একটা অংশ হয়ে যায়। কোটা থেকে 4 বছর যান প্রাণ দিয়ে পড়াশোনা শেষ করে সতু যখন বাড়ি ফেরে, তখন আমরা তার পরিবারকে দেখি। সতুর একটা বোন আছে নূপুর, যার বিয়ের বয়স হয়েছে, আর সতুর বাবার মাথায় মেয়ের বিয়ের জন্য মস্ত বড় ধারের বোঝা। সতুর বাবা খুব কড়া লোক ছিলেন। বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গেলেও সতুর তার পারমিশন লাগত। পরীক্ষার দিন সকালে সতু মায়ের হাতের মিষ্টি খেয়ে চরম টেনশন নিয়ে পরীক্ষা দিতে যায়, কারণ এই 3 ঘন্টার ওপর তার 4 বছরের খাটনি নির্ভর করছে। পরীক্ষা হলের বাইরে সতু দেখে একটা ছেলের হাতে ব্যান্ডেজ। ছেলেটা জানায় পড়াশোনার চাপ নিতে না পেরে সে রাতে হাতের শিরা কেটেছিল, কিন্তু তার বাবা এতটাই জেদি যে হসপিটাল থেকে ব্যান্ডেজ করিয়ে তাকে সোজা পরীক্ষার হলে নিয়ে এসেছেন। এই ঘটনা সতুর মনে বড় ধাক্কা দেয়। পরীক্ষা দিয়ে সতু বাড়ি ফিরলে মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো। সতু বলে পাস না ফেল তা রেজাল্ট দিলেই বোঝা যাবে। এ কথা শুনে তার বাবা প্রচণ্ড রেগে যায় এবং বলে যে পাস তো করতেই হবে। তখন বোন নূপুর রেগে গিয়ে বলে, একটা পরীক্ষার জন্য আপনারা এই বাড়িটাকে নরক বানিয়ে রেখেছেন। সতুর বাবা তখন বলে এই বখেরা তিনি নিজের জন্য করেননি, সন্তানের ভবিষ্যৎ গোছানোর জন্যই রক্তচল করেছেন। এ কথার পর পুরো বাড়ি একদম চুপ হয়ে যায়। কিছুদিন পর রেজাল্ট বের হয়, আর দেখা যায় সতু অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে 287 নম্বর পেয়ে পাশ করেছে। এই খবর শুনে সতুর বাবার মুখে হাসি ফোটে, আর তিনি পাড়ায় লাড্ডু বিলি করেন। এলাকার এক পলিটিক্যাল নেতা নিজের ফায়দা তোলার জন্য সতুকে নিয়ে একটা বড় মিছিল বের করে। সতু রাতারাতি এলাকার হিরো বনে যায়। এরই মধ্যে একদিন সতু তার পরিবার নিয়ে সিনেমা দেখতে যায়। সেখানে কিছু গুন্ডা এসে তাদের সিট থেকে জোর করে তোলার চেষ্টা করে, কিন্তু পাশে বসা এক লোক নিজের সিটেই বসে থাকে। গুন্ডারা পিস্তল বের করার আগেই সেই লোক একা হাতে থিয়েটারের ভেতর গুন্ডাদের আচ্ছা করে ধুলাই দেয়। পরে পুলিশ এসে গুন্ডাদের সাথে সেই লোকটাকেও ধরে নিয়ে যায়। আর এই মারপিটের মাধ্যমেই এন্ট্রি হয় আমাদের ছবির মেইন হিরো রাকেশ সিং ওরফে রকির। রকি কোনো সাধারণ লোক নয়, সে হলো এই শিক্ষা ব্যবস্থার আড়ালে চলা এক বিশাল জালিয়াতি চক্রের মাস্টার মাইন্ড। থানা থেকে ছাড়া পেয়ে রকি সরাসরি সতুর বাড়ির সামনে গিয়ে হাজির হয়। নূপুর প্রথমবার এই ড্যাশিং রকিকে দেখে মনে মনে একটু অবাক হয়। রকি সতুকে ডেকে নিয়ে একটা ধাবায় বসে কথা বলে। আসলে সতুর এই ভালো র্যাঙ্কের খবর রকির এক লোক তাকে দিয়েছিল। রকি সতুকে জিজ্ঞেস করে লাখ লাখ বাচ্চার মধ্যে তুমি 287 র্যাঙ্ক কিভাবে করলে। সতু খুব ইমোশনাল হয়ে নিজের অভাবের কথা রকিকে খুলে বলে। বাবার ঋণ, বোনের বিয়ে আর মায়ের অসুস্থতার কথা জানায়। সব শুনে রকি সতুকে প্রতি মাসে 50,000 টাকা উপার্জনের একটা শর্টকাট অফার দেয়। সতু অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব। রকি সরাসরি কোনো উত্তর না দিয়ে একটু হেসে চলে যায়। বাড়ি ফিরে সতু তার পরিবারের অভাবের কথা ভেবে অস্থির হয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে সে রকিকে ফোন করে ডেকে পাঠায়। রকি সতুকে একটা ফাঁকা বড় হলে নিয়ে গিয়ে বোঝায়, দেখো পরীক্ষা হলে এমন অনেক বড় লোকের ছেলে বসে থাকে যে মাথায় বুদ্ধি নেই, কিন্তু বাপের পকেটে কোটি কোটি টাকা আছে। আর তোমার মতো ছেলেদের মাথায় বুদ্ধি আছে কিন্তু পকেটে টাকা নেই। তুমি তোমার বুদ্ধি তাদেরকে ধার দাও আর তারা তোমাকে টাকা দেবে। রকি সতুর সামনে টাকার বান্ডিল রেখে বলে, পয়েন্ট এটা নয় যে তুমি কতটা বুদ্ধিমান, পয়েন্ট হলো নকল বান্দা হতে পারবে কিনা। এই অফার ছাড়লে 4 বছর পরে এই পচা শিক্ষা ব্যবস্থা তোমাকে একটা সাধারণ চাকরিতে পিষে মেরে ফেলবে। গরিবের মেধাকে কেউ চেনে না, টাকা থাকলে তবেই সম্মান। এই কথাগুলো সতুর মাথায় ঢুকে যায় এবং সে রাজিও হয়ে যায়। বাড়ি ফিরে সতু তার বাবাকে বানিয়ে বলে যে সে একটা বড় কোচিং সেন্টারে পড়ানোর জন্য ভালো অফার পেয়েছে। আসলে রকি জালিয়াতির ব্যবসাটা চালাতো একটা পুরনো ফটো স্টুডিওর আড়ালে। সেই স্টুডিওর মালিক বাবলু ছিল রকির ডান হাত। এই বাবলুই মূলত বিভিন্ন জায়গা থেকে মেধাবী ছাত্রদের তথ্য এনে দিত। রকির অফিসে সব নামী কলেজের জাল সার্টিফিকেট আর সিলমোহর রাখা ছিল। একদিন এক ধনী ব্যবসায়ী তার পড়াশোনায় জিরো ছেলেকে পাশ করানোর জন্য
রকির কাছে আসে এবং 15 লাখ টাকার ডিল ফাইনাল হয়। রকি সেই ধনী ছেলের ছবির সাথে সতুর ছবি এডিট করে, একটা নকল অ্যাডমিট কার্ড আর ফেক রোল নাম্বার তৈরি করে। রকি অর্ধেক টাকা অ্যাডভান্স নেয় আর বাকি টাকা রেজাল্টের পর নেওয়ার চুক্তি করে পরিকল্পনা মতো সতু সেই ছেলের নাম নিয়ে পরীক্ষা দিয়ে আসে। আর ওদিকে সেই আসল ধনী ছেলেটি বন্ধুদের সাথে ক্লাবে মদ্যপাড়ার আয়াসিতে মত্ত থাকে। সতুর মেধার কারণে সেই ছেলেটি খুব ভালো নম্বরে পাশ করে যায়। এরপর সতু আর রকি তাদের পার্সেন্টেজ ভাগ করে নেয়। রকি একের পর এক নকল রোল নাম্বার তৈরি করে আর সতু বিভিন্ন শহরে গিয়ে অন্যের হয়ে পরীক্ষা দিয়ে আসে। এর বিনিময়ে সতু খুব অল্প সময়ে প্রচুর টাকা ইনকাম করে। সতুর বাড়ির লোকেরা ভাবতো সতু কোনো বড় কোচিংয়ে চাকরি করে সৎ পথে টাকা কামাচ্ছে। সতু এখন রকির প্রধান শুটার বা প্রক্সি রাইটার। টাকার জোরে রকি খুব সহজেই সতুর পরিবারের মন জয় করে নেয়। সে সতুর বাড়িতে দামি ফার্নিচার আর উপহার পাঠাতে শুরু করে। অন্যদিকে নূপুর মনে মনে রকিকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু রকি ছিল পাক্কা বিজনেসম্যান। সে নূপুরের ইশারা সরাসরি কখনো উত্তর দিত না, কারণ সে জানতো আবেগকে ব্যবসার সাথে মেশালে ক্ষতি হতে পারে। সতু ছাড়াও রকির এই জালিয়াতির নেটওয়ার্ক অনেক বড় ছিল। সে একজন বড় ক্লায়েন্টের কাছ থেকে 20-25 লাখ টাকা পর্যন্ত ডিল করত। সে গ্যারান্টি দিত যে শুধু এন্ট্রান্স পাশ করানোই নয়, কলেজের ভেতরে র্যাগিং থেকে বাঁচানো আর সেমিস্টার পাশ করানোর দায়িত্ব তার। একবার এক ইনস্টিটিউটে রকির ক্লায়েন্টের ছেলেকে সিনিয়ররা র্যাগিং করার চেষ্টা করলে রকির পাঠানো গুন্ডারা গিয়ে তাকে বাঁচিয়ে দিয়ে আসে। অর্থাৎ অল ইন ওয়ান সার্ভিসের মতো আর কি। যাই হোক, পরীক্ষার সময় রকির ছেলেরা পরীক্ষা হলের ইনভিজিলেটরদের ঘুষ দিয়ে ভেতরের ছাত্রদের নকল সরবরাহ করত। রকি তার ক্লায়েন্টদের স্পষ্ট বলতো, আমি যদি টাকা নিয়ে পালিয়ে যাই, আপনারা কি আমার নামে পুলিশ কেস করতে পারবেন না, কারণ এই খেলায় আপনিও সমান অপরাধী। একদিন এক সাধারণ সরকারি কর্মচারী তার জমানো সব টাকা রকিকে দিয়েছিল ছেলের ভর্তির আশায়, কিন্তু পরীক্ষা শেষ হতেই রকির ফোন বন্ধ আসতে থাকে। সে লোক থানায় গেলে পুলিশ অফিসার তাকে সাফ জানিয়ে দেয় যে কোনো লিখিত প্রমাণ বা রিসিপ্ট ছাড়া এই জালিয়াতির মামলা নেওয়া সম্ভব না। আমাদের এই আইনি ফাঁকফোকর সাধারণ মানুষকে কিভাবে পথে বসিয়ে দিচ্ছিল তা এখানে স্পষ্ট বোঝা যায়। এদিকে সতু অতিরিক্ত কাঁচা টাকার গরমে ধীরে ধীরে মদ্যপান আর খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে পড়ছিল। সে রকির সাথে একটা বিয়ে বাড়িতে যায়। সেখানে নূপুরের সাথে রকির আবার দেখা হয়। অনুষ্ঠান শেষে রকি নিজের গাড়িতে করে নূপুর এবং সতুকে বাড়ি পৌঁছে দেয়। গাড়িতে নূপুর এবং রকির মধ্যে কিছু পার্সোনাল কথা হয়, যেখানে নূপুর বুঝতে পারে যে রকি ওপর থেকে যতই কঠিন দেখাক না কেন, ভেতরের মানুষটা হয়তো এতটা খারাপ নয়। সতু যখন নিজের আসল কলেজে ক্লাস করতে যায় তখন দেখে দামি গাড়ি আর বিলাসবহুল লাইফস্টাইল কেবল ধনী ঘরের বাচ্চারাই মেনটেন করতে পারে। রকি সতুকে ফোন করে বলে, তোমার যা কিছু লাগবে তুমি শুধু বাবলুকে জানাবে, টাকার কোনো কমতি হবে না। এখন সতু আর নিজের ভবিষ্যতের জন্য পড়ছিল না, সে পড়ছিল রকির লকার রুমে কালো টাকার পাহাড় জমানোর জন্য। সে হাই সিকিউরিটি পরীক্ষা কেন্দ্রে গিয়েও বুক ফুলিয়ে অন্যের হয়ে পরীক্ষা দিয়ে আসতো, কারণ রকির হাত অনেক ওপর পর্যন্ত ছিল। এদিকে নূপুরের জন্য তার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসছিল, কিন্তু নূপুর মনে মনে রকিকে ভালোবাসতো আর চাইছিল যে রকি নিজে এসে তার বাবার সাথে কথা বলুক। নূপুর রকিকে কল করে দেখা করতে চায়। রকি তখন লখনৌয়ের একটা বড় মেডিকেল পরীক্ষার প্রক্সি ডিল ফাইনাল করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে একটা 5 স্টার হোটেলের পুরো ফ্লোর বুক করে নেয়। রকি সেখানে শুটার ছাত্রদের এন্টারটেইনমেন্টের জন্য মদ আর রঙিন রাতের নোংরা বন্দোবস্ত করে রেখেছিল। লখনৌ যাওয়ার আগের রাতে রকি নিজের আসল বাড়িতে যায়। সেখানে দেখা যায় রকির বাবা রকিকে দেখা মাত্রই খুব খারাপ ব্যবহার শুরু করে। রকির একটা স্ত্রীও ছিল, যার সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। কিছুক্ষণের মধ্যে আমেরিকা থেকে রকির ছোট ভাই একটা দামি স্যুট পরে বাড়িতে ফেরে। তার ছোট ভাই একজন সফল সার্জন ছিলেন। রকির বাবা সবসময় কেবল তার ছোট ভাইয়ের গুণগান করতেন, কারণ অবশ্যই সে বৈধ পথে ইনকাম করছে এর জন্য। যদিও রকির এই 2 নম্বরই উপার্জনের টাকাতেই পুরো সংসার চলতো। বাবার ওষুধের খরচ আসতো, কিন্তু তার বাবার চোখে রকির এই টাকার কোনো সম্মান ছিল না। নিজের পরিবারের ভেতরে কোনোদিন একটু ভালোবাসা বা সম্মান না পেয়েই রকি মূলত এই অপরাধ জগতের রাজা হওয়ার পথ বেছে নিয়েছিল। লখনৌয়ের সেই হোটেলে যখন সতু এবং বাকি শুটার ছেলেরা ছিল, তখন আচমকা এক মাঝরাতে সেখানে পুলিশ রেড দেয়। পুলিশ সতু এবং বাকি ছেলেদের ধরে থানায় নিয়ে যায়। সকাল হতেই রকির প্রভাবশালী সুপ্রিম কোর্টের আইনজীবী থানায় গিয়ে বিপুল টাকার বিনিময়ে সতু এবং অন্যান্য ছেলেদের বেইল করিয়ে নিয়ে যায়। থানা থেকে বেরোনোর পর সতু প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং রকিকে বলে, আপনি তো বলেছিলেন আমাদের কোনো বিপদ হবে না, তাহলে পুলিশ আমাদের কেন ধরে নিয়ে গেল? রকি তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, এই লাইনে যখন পা রেখেছ তখন একটু আধটু এমন ঝড় আসবেই, ওটা নিয়ে বেশি প্যানিক করার কিছু নেই। সতু সাময়িকভাবে শান্ত হলেও তার ভেতরের মানসিক ভয় চরম পর্যায়ে পৌঁছে যায়, কারণ সতু এখন এক ভয়ানক ডাবল লাইফ কাটাচ্ছিল।
একদিকে সে দিনের বেলা ভালো কলেজের স্টুডেন্ট, অন্যদিকে রাতের বেলা সে রকির 1 নম্বর জালিয়াতি শুটার। এই নোংরা জীবনের মানসিক চাপ আর প্রতিনিয়ত অন্যের নামে পরীক্ষা দেওয়ার ক্লান্তি সতু আর নিতে পারছিল না। এক রাতে রকি যখন বাবলুর বিয়ের অনুষ্ঠান সামলাচ্ছিল, তখন হঠাৎ সতুর বাবার কাছ থেকে একটা প্যানিক কল আসে। সতুর বাবা কান্নাকাটি করে জানান যে সতু লখনৌ থেকে ফেরার পর থেকেই নিজেকে নিজের ঘরের মধ্যে লক করে রেখেছে এবং ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। রকি অবিলম্বে তার লোকাল ছেলেদের ফোন করে জানতে চায় আসলে কি হচ্ছে। রকির ছেলেরা জানায়, ভাই, সতুর উপর এই পরীক্ষার এত বেশি মানসিক প্রেশার ছিল যে সে ড্রাগস নিতে শুরু করেছিল। ও নিজেকে জাগিয়ে রেখে পড়ার জন্য সারা রাত ড্রাগস নিত আর সারাদিন ড্রাগসের ঘরে অন্যের পরীক্ষা দিত। আমরা ওকে অনেক বারণ করেছি, কিন্তু ও শোনেনি। আসলে সতু এই অতিরিক্ত মেন্টাল প্রেশার সহ্য করতে না পেরে মারাত্মক ড্রাগস ওভারডোজ নিয়েছিল, যার কারণে তার ব্রেন স্ট্রোক হয়। তাকে হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। এই খবর পেয়ে রকি হাসপাতালে ছুটে যায়। সেখানে নূপুর সতুর এই অবস্থার জন্য সরাসরি রকির এই নোংরা ব্যবসাকে দায়ী করে। রকি নূপুরকে শান্ত করার জন্য বলে, আমি সতুকে এই জগৎ থেকে বের করার জন্য কাতারে একটা ভালো চাকরি ম্যানেজ করে রেখেছি, অসুস্থ হলেই চলে যাবে। কিন্তু নূপুর অত্যন্ত ঘৃণা নিয়ে রকিকে বলে, আপনার এই নোংরা টাকার খেলা আর কত মানুষের ঘর ভাঙবে। আজ থেকে আমাকে আর কোনোদিন ফোন বা মেসেজ করবেন না। এই কথা বলে নূপুর রকিকে ছেড়ে চলে যায়। কয়েকদিন পর যখন সতু হসপিটালের বিছানায় লড়াই করছিল, তখন অডিটোরিয়ামে সেই সমস্ত ধনী গাধা ছাত্রছাত্রীদের গোল্ড মেডেল দেওয়া হচ্ছিল যাদের হয়ে সতু পরীক্ষা দিয়ে এসেছিল। সতু যখন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, তখন রকি গোপনে হসপিটালে গিয়ে তার হাতে কাতারের সেই অফার লেটার এবং ফ্লাইটের টিকিট তুলে দেয়। যাওয়ার সময় রকি সতুর বাবার অজান্তে ড্রয়ারে ক্যাশ টাকার একটা মস্ত বড় খাম রেখে আসে, যাতে হসপিটালের বিল আর নূপুরের বিয়ের খরচ মিটে যায়। সতু এই নোংরা ক্রাইম ওয়ার্ল্ড ছেড়ে চিরকালের জন্য কাতারে চলে যায়। আর অন্যদিকে সতুর এই চ্যাপ্টার ক্লোজ করার পর রকি নিজের কাজের স্টাইল সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে। সতুর চলে যাওয়ার পর বাজারে রকির বিরুদ্ধে কমপ্লেন করার লোকের সংখ্যা বাড়ছিল। অনেকেই বুঝতে পারছিল রকি এই জালিয়াতির মেইন কিংপিং, কিন্তু রকি কোনোদিন কোনো কাগজের প্রমাণ নিজের নামে রাখত না, তাই পুলিশ চাইলেও তার বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশন নিতে পারছিল না। কিছুদিন পর বাবলুর বিয়ে খুব ধুমধাম করা হয়। বিয়ের মণ্ডপে বাবলুর শালীরা যখন রকির কাছে জুতা চুরির জন্য টাকা দাবি করে, রকি এসে বলে, দাঁড়াও, আমি আমার ফ্ল্যাটের লকার থেকে ক্যাশ টাকা নিয়ে আসছে। রকি যখন তার ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢোকে, তখন দেখে তার ড্রয়িং রুমের সোফায় অলরেডি পুলিশের একটা বিশাল টিম সার্চ ওয়ারেন্ট নিয়ে বসে আছে। আসলে পুলিশ অনেকদিন ধরেই রকির ওপর জাল বিছিয়ে রেখেছিল। রকি পুলিশ অফিসারদেরকে দেখে একটুও ভয় না পেয়ে নিজের চেনা বড় বড় মন্ত্রীদের নাম বলতে শুরু করে, কিন্তু এবার পুলিশ কোনো কথা শুনতে রাজি ছিল না। তারা রকির পুরো ফ্ল্যাট তল্লাশি করতে শুরু করে। তল্লাশি করতে করতে যখন তারা গোপন বেডরুমের লক খোলে, তখন দেখে খাটের নিচে আর আলমারিতে কোটি কোটি টাকার নোটের একটা আস্ত পাহাড় তৈরি করা আছে। পুলিশ রকিকে সেই বিপুল পরিমাণ বেআইনি ব্ল্যাক মানি সহ হাতে নাতে গ্রেফতার করে। এক রাত থানায় কাটানোর পর সকাল হতেই রকির দামি আইনজীবী কোর্ট থেকে তার জামিন করিয়ে নেয়। যে সৎ পুলিশ অফিসার রকিকে গ্রেফতার করেছিল তার নাম ছিল কুরেশি সাহেব। রকি থানা থেকে ছাড়া পাওয়ার পর সোজা কুরেশি সাহেবের কেবিনে ঢুকে তার সামনের চেয়ারে বসে। কুরেশি সাহেব রেগে গিয়ে বলে, তুমি তোমার টাকা বা পলিটিক্যাল পাওয়ার দিয়ে আজ হয়তো ছাড় পেয়ে যাচ্ছ রাকেশ সিং, কিন্তু মনে রেখো, আমাদের মতো সৎ অফিসারদের ইমানদারি তোমার এই 2 নম্বরই টাকার চেয়ে অনেক উপরে। তুমি সবাইকে কিনতে পারবে না। রকি তখন কুরেশির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি এসে বলে, কুরেশি সাহেব, আপনার একমাত্র ছেলে যে গত 2 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ফেল করে ঘরে বসে আছে, তার লাইফের ভবিষ্যৎ কি? আপনার এই সততা কি আপনার ছেলের ক্যারিয়ার গড়তে পারবে? নিজের ইমানদারির চক্করে নিজের একমাত্র সন্তানের ভবিষ্যৎ এভাবে নিজের হাতে বলি চড়াবেন না। বুড়ো বয়সে যখন আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে আফসোস করবে, তখন এই সততার মেডেল আপনার বুকে তীরের মতো বেঁধবে। নিজের ছেলেকে এই সুযোগটা নিতে দিন। রকির এই কথা কুরেশি সাহেবের মনের ভেতরের পিতৃত্বকে নাড়া দেয়। কিছুদিন পর কুরেশি সাহেবের ছেলের ফাইনাল পরীক্ষা ছিল। কুরেশি সাহেব রকির সেই কথাগুলো মাথা থেকে বের করতে পারছিলেন না। পরীক্ষার দিন পরীক্ষা হলের ইনভিজিলেটর কুরেশির ছেলেকে খাতার নিচে অলরেডি তৈরি করা একটা নকল উত্তরপত্র এগিয়ে দিয়ে বলে, সুযোগ তো এক সময় শেষ হয়ে যাবে বাবা, কিন্তু মানুষের অভাব আর দায়িত্ব কোনোদিন শেষ হবে না। আসলে কুরেশি সাহেব নিজের ছেলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেতে দেখে অবশেষে নিজের সততা বিসর্জন দিয়ে রকির টিমের সাথে রফা করেছিলেন। এই ঘটনার পর রকি আবার প্রুফ করে দেয় যে এই নোংরা সিস্টেমে সততা যত বড়ই হোক না কেন, মানুষের অভাবের কাছে সবাইকে মাথা নত করতেই হয়। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর রকি একদিন বাবলুকে ডেকে বলে, এবার আমরা আমাদের এই জালিয়াতির ব্যবসাকে আরও বড় লেভেলে নিয়ে যাব। এবার আমরা ইঞ্জিনিয়ারিং ছেড়ে MBA এবং ম্যানেজমেন্টের গেম খেলব, কারণ এই লাইনে কামাই আগের চেয়ে প্রায় 4 গুণ বেশি। লখনৌয়ের জেল আমাকে বেশি দিন আটকে রাখতে পারেনি আর পারবেও না।
আসল খেলা তো এবার শুরু হবে। রকি তার নতুন বিজনেসের আইডিয়া বাবলুকে বোঝাতে গিয়ে বলে, আসল শক্তিশালী মানুষ তো সেই যে নিজের সুবিধা অনুযায়ী দেশের আইন তৈরি করে বা আইনকে পকেটে নিয়ে করে। মজা তো তখন আসবে যখন দেশের বড় বড় কর্পোরেটরের চেয়ারে বসা প্রতিটা বড় অফিসার মনে মনে আমার এহসান মেনে নেবে যে রকি ভাই ছিল বলেই আজ তারা এই দামি চেয়ারে বসে আছে। মুম্বাই যখন রকি তার এই নতুন MBA জালিয়াতির মার্কেট বিস্তার করছিল, তখন একদিন সে একটা ইনস্টিটিউটের সামনে নূপুরকে দেখতে পায়। রকি গাড়ি থামিয়ে লক্ষ্য করে নূপুরকে তার অফিসের একজন খিটখিটে বস কোনো একটা ভুলের জন্য সবার সামনে খুব খারাপভাবে বকাঝকা করছেন। নূপুর অত্যন্ত অসহায়ভাবে মাথা নিচু করে সেই বকুনি শুনছিল। সে গাড়ি থেকে নেমে সোজা সেই সিনিয়রের সামনে দাঁড়ায় এবং অত্যন্ত কড়া গলায় বলে, ম্যাডামের সাথে একটু আস্তে এবং ভদ্রভাবে কথা বলুন। রকি নূপুরের হাতে তার নতুন পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে গাড়ির দিকে ফিরে যাচ্ছিল। তখন নূপুরও পেছন দিকে ফিরে রকির দিকে তাকায়। রকির মুখে এখন আর সেই চতুর ব্যবসায়ীর হাসি ছিল না, তার মুখে ছিল নূপুরকে ফিরে পাওয়ার এক নিষ্পাপ আনন্দ। রকি নূপুরকে রেগুলার মেসেজ করতে শুরু করে। অবশেষে তারা দুজনে একটা কফি শপে দেখা করে। রকি এবার নূপুরের সামনে নিজের জীবনের সমস্ত সত্য পরিকল্পনা বলে দেয়। সে বলে, নূপুর, আমার বাড়িতে যে স্ত্রী আছে তার সাথে আমার সম্পর্ক খুব নামকাওয়াস্তে। আমার বাবা আমাকে কোনোদিন কোনো কাজের যোগ্য মনে করেননি, কিন্তু এখন আমি তোমাকে পেয়েছি। রকির এই সততা দেখে নূপুরও মনে মনে খুব খুশি হয়। তারা দুজনে আবার একসাথে সময় কাটাতে শুরু করে। রকি মুম্বাই শহরে একটা বিশাল আলিশান কোচিং সেন্টার খুলে ফেলে। তার এবং নূপুরের এই প্রেম কাহিনী এখন প্রায় তার গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। নূপুর চাকরি করা পছন্দ করত, কিন্তু রকি আবার যখনই নূপুরকে তার অফিসের বসের বকুনি খেতে দেখত তার খারাপ লাগতো। সে নূপুরের এই কষ্ট দূর করার জন্য বড় কিছু করার পরিকল্পনা করতে শুরু করে। রকির এই রকেট গতিতে উত্থান দেখে মুম্বাইয়ের কিছু বড় বড় লোকাল গুন্ডা রকির উপর নজর রাখছিল। একদিন কিছু গুন্ডা রকির অফিসে এসে তাকে সরাসরি হুমকি দিয়ে বলে, রকি ভাই, তোমার এই কালো টাকাকে হোয়াইট করার অফার আমরা তোমাকে দিচ্ছি, তবে শর্ত হলো আমাদের তোমার এই কোম্পানির পার্টনার বানাতে হবে। কিন্তু রকি তাদের এই প্রস্তাব সরাসরি মুখে মানা করে দেয়। সে বাবলুকে বলে, আমি এই গুন্ডাদের এক পয়সাও দেব না, আমি বরং এই টাকায় হোটেলের পুরো ফ্লোর কিনে নেব। এরপর রকি একদিন বাবলুকে ফোন করে একটা দামি হোটেল বুক করতে বলে। সে জানায় MBA পরীক্ষার প্রশ্ন ফাঁসে ডিল করার সময় লাখ লাখ টাকা আসবে, তাই কোনো সস্তা জায়গা চলবে না। রকির কথা মতো বাবলু একটা 5 স্টার হোটেল বুক করে। অন্যদিকে সেই লোকাল গুন্ডারা শুরু থেকেই তাদের উপর কড়া নজর রাখছিল। রকি বাবলুর কাছে জানতে চায় আমাদের টপ ছাত্র কয়জন আছে। বাবলু জানায় যে ইয়াশ শর্মা পুনেতে আছে, তন্ময় লখনৌতে আছে, শিবম রাও চেন্নাইতে আছে। সব শুনে রকি নির্দেশ দেয় সবাইকে আগামী 9 ডিসেম্বর মুম্বাই আসতে বলো। এই কথা বলে রকি কল কেটে দেয়। পরের দিন রকি দেখা করে বাবলুর শ্বশুরের সাথে, যিনি একটা সরকারি ব্যাংকের ম্যানেজার। রকি তাকে গিয়ে জানায়, আপনার ব্যাংকে আগামীকাল কিছু লোক আসবে এবং লকারে কিছু পেপারস রেখে যাবে, আমাকে শুধু সেই পেপারসগুলো একবার দেখাতে হবে। বাবলুর শ্বশুর একটু সন্দিহান হয়ে জিজ্ঞেস করে, কি আছে সেই পেপারে? রকি হেসে উত্তর দেয়, কিছু দরকারি কাগজ যা আপনি বুঝবেন না। বাবলুর শ্বশুর প্রথমে এই বেআইনি কাজে রাজি হতে চান না, কিন্তু পরে জামাই বাবলুর অনেক অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পরের দিন রকি ব্যাংকে গিয়ে অপেক্ষা করতে থাকে। যথাসময়ে সরকারি কর্মকর্তারা এসে লকারে MBA পরীক্ষার আসল কোশ্চেন পেপার রেখে চলে যায়। তারা যেতেই রকি সেখানে ঢোকে এবং লকার খুলে প্রশ্নপত্রের খামের উপর থাকা সিলের ছবি তুলে তার লোকদের কাছে পাঠিয়ে দেয়। সেই সাথে প্রতিটি প্রশ্নের ছবিও পাঠায়। ছবি পাওয়া মাত্রই রকির পেছনের পুরো চক্রটি কাজে লেগে যায়। তারা দ্রুত হুবহু নকল সিল এবং হুবহু নকল কোশ্চেন পেপার বানিয়ে রকির কাছে পাঠিয়ে দেয়। রকি অতি সাবধানে সেই নকল প্রশ্নপত্র এবং সিল মেরে লকারে রেখে আসল প্রশ্নটি নিয়ে চলে আসে। এদিকে মুম্বাইয়ের সেই 5 স্টার হোটেলে এক এক করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রক্সি এক্সাম দেওয়া মেধাবী ছাত্ররা এসে জড়ো হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রকি সেখানে এসে পৌঁছে যায়। তার কাছে থাকা আসল কোশ্চেন পেপারগুলো সে ছাত্রদের হাতে দিয়ে দ্রুত মুখস্থ করার নির্দেশ দেয়। পাশাপাশি তাদের বিনোদনের জন্য সে সেখানে কিছু মেয়েকেও নিয়ে আসে। এদিকে হোটেলের বাইরে ও ভেতরে থাকা সেই লোকাল গুন্ডার লোকেরা প্রতিনিয়ত সব খবর তাদের বসের কাছে পাঠাতে থাকে। একে একে যারা MBA পরীক্ষার কোশ্চেন পেপার নেয়ার জন্য ডিল করতে আসছিল, বাইরে তাদের ফোন নম্বর ভেরিফাই করে এবং মোবাইল জমা রেখে তবেই হোটেলের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছিল। রকি যখন ভেতরে বসে ড্রিঙ্কস করছিল, তখন বাবলু তাকে কল করে জানায়, ভাই, ইয়াশ বলছে ও পরীক্ষা দেবে না, আপনি একটু দ্রুত আসুন। একথা শুনে রকি সেখানে গেলে ইয়াশ দাম্ভিকতার সাথে বলে, আমি সবার চেয়ে ভালো ছাত্র, তাই এই কাজের জন্য আমার ডাবল টাকা লাগবে। রকি পরিস্থিতি সামাল দিতে রাজি হয় এবং বাবলুকে বলে পরের দিন ওকে 9 লাখ টাকা দিয়ে দিতে। কিন্তু ইয়াশ জেদ ধরে বসে যে তার টাকা এখনই লাগবে।
এতে রকি প্রচণ্ড রেগে যায় এবং ইয়াশকে শাসিয়ে বলে, তুই যে এখানে এসে এই মেয়েদের সাথে সময় কাটাচ্ছিস তার সব ছবি এখনই তোর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিব। এই মারাত্মক ব্ল্যাকমেইলের কথা শুনে ইয়াশ দমে যায় এবং থতমত খেয়ে বলে যে পরে টাকা দিলেও চলবে। রকি তখন উপস্থিত সবাইকে কড়া গলায় বলে, হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, ভালো করে পড়ে সব মুখস্থ করে নাও। এরপর রকি সেই মূল রুমে যায়, যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক বড় বড় দালাল এবং লোক অপেক্ষা করছিল প্রশ্নের উত্তরের জন্য। রকি এক এক করে 100টি প্রশ্নের সঠিক উত্তর সবাইকে বলতে শুরু করে। সেই উত্তরগুলো ভারতের বিভিন্ন প্রান্তে থাকা এজেন্টদের মাধ্যমে হাজার হাজার পরীক্ষার্থী এবং সেখানে থাকা সমস্ত মানুষ দ্রুত নোট করে নেয়। সব উত্তর জানানো শেষ করে রকি আর বাবলু যখন হোটেল রুম থেকে বের হচ্ছিল, ঠিক তখনই সেই লোকাল গুন্ডার 2জন লোক এসে তাদের সামনে বন্দুক তাক করে দাঁড়ায় এবং রকির কাছে থেকে সেই আসল কোষের ব্যাপারটি ছিনিয়ে নিয়ে চলে যায়। রকি তখন কাল বিলম্ব না করে সরাসরি মন্ত্রীকে কল দিয়ে পুরো বিষয়টি জানায়। ক্ষমতার জোরে মন্ত্রী মহাশয় সঙ্গে সঙ্গে একজন প্রভাবশালী পুলিশ অফিসারকে পাঠিয়ে সেই লোকাল গুন্ডাদের এমন হুমকি দেয় যে গুন্ডারা বাধ্য হয়ে সেই কোশ্চেন পেপার আবার রকির কাছে ফেরত পাঠিয়ে দেয়। সেখান থেকে বের হয়ে রকি সোজা নূপুরকে কল দেয় এবং তার অফিসের পার্কিংয়ের 15 মিনিটের মধ্যে আসতে বলে। রকি নূপুরের সাথে দেখা করার জন্য রওনা হয়। সেখানে গিয়ে সে দেখে নূপুর অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে। নূপুর রকিকে জিজ্ঞেস করে কি হয়েছে, এত জরুরি তলব কেন। রকি সেই আসল কোশ্চেন পেপারটি নূপুরের হাতে দিয়ে গর্বের সাথে বলে, এটা হলো আগামীকালের MBA পরীক্ষার আসল পেপার। নূপুর প্রথমে বিশ্বাস করতে চায়নি, সে বলে এটা কিভাবে সম্ভব। রকি তখন নিজের মোবাইল বের করে প্রমাণ দেখিয়ে বলে, ভালো করে দেখো, সব আমার হাতের মুঠোয়। নূপুর যখন প্রশ্নটি ভালো করে দেখছিল, ঠিক তখনই চারদিক থেকে ঝলকানি দিয়ে ক্যামেরার ছবি তোলা শুরু হয় এবং সেখানে আচমকা পুলিশ ও মিডিয়া এসে হাজির হয়। রকি বুঝতে পারে যে সে ফেঁসে গেছে। সে প্রমাণ নষ্ট করার জন্য নিজের মোবাইলটি ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু নূপুর পা দিয়ে মোবাইলটি দূরে সরিয়ে দেয়। পুলিশ এসে রকিকে হাত করা পড়ায়। রকি একদম স্তব্ধ এবং অবাক হয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে নূপুর, যাকে সে এত ভালোবাসত, সে তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। নূপুরের চোখে তখন রাগ, ঘৃণা আর কান্নার এক অদ্ভুত মিশ্রণ ছিল। ঠিক তখনই দৃশ্যটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। কিছুদিন আগে সতু তার পরিবারের সবাইকে বিদায় দিয়ে বিদেশে চলে গিয়েছিল। সেখানে গিয়ে চাকরি করার সময় একদিন তার অফিসের মালিক ভুয়া অফার লেটারের অজুহাতে তাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আসলে সত্যটা এই ছিল যে রকি যে অফার লেটারটা সতুকে দিয়েছিল সেটি ছিল সম্পূর্ণ জাল, যা রকি নিজে কম্পিউটারে বানিয়ে প্রিন্ট করে সতুকে দিয়েছিল। এই জালিয়াতির কারণে সতুকে অপমানিত করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। সতু যখন বাড়িতে ফিরে আসে তখন বাবা অভিমানে তার সাথে একটা কথাও বলে না। সতুর মনে হতে থাকে যে সে নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। এই তীব্র অপরাধবোধ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সতু ঘরের ভেতর ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। সতুর বাবা ঘরে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখে পাথরের মতো স্তব্ধ হয়ে যায়। সতুর শেষকৃত্যের সময় পুলিশ অফিসার কোরেশি সেখানে আসে এবং সতুর বোনের কাছ থেকে রকিকে দেয়া সেই ফেক সার্টিফিকেটের সমস্ত জালিয়াতির কথা জানতে পারে। আর এই কারণেই নূপুর আজ কোরেশির সাথে হাত মিলিয়ে রকিকে ধরার জন্য এই ফাঁদ পেতেছিল। দৃশ্যটি আবার প্রেজেন্টে ফিরে আসে। নূপুর নিজের প্রিয় মানুষের এই রূপ দেখে এবং সতুর করুণ পরিণতির কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। অফিসার কোরেশি রকিকে ধরে থানায় নিয়ে যায় আর এরপর রকিকে আদালতে তোলা হয়। মামলার শুনানিতে সরকারি আইনজীবী কোর্টের সামনে প্রমাণ করার চেষ্টা করে যে রকি হলো সমাজের জন্য একটা মারাত্মক ক্যান্সার। সে ভারতের কোটি কোটি মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের ফিউচার টাকার বিনিময়ে রিচ এবং অযোগ্যদের কাছে নির্দ্বিধায় বিক্রি করে দিচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েও রকির চোখে মুখে কোনো অনুশোচনা বা ভয়ের চিহ্ন ছিল না। সে জাজের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, মাই লর্ড, এই আদালতে আজ যারা আমাকে অপরাধী হিসেবে দাঁড় করিয়েছে তারা আসলে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য একটা বলির পাঠা খুঁজছে। আমি কি কাউকে জোর করে আমার কাছে ডেকে এনেছি? না। এদেশের বাবা মারা নিজেরাই তাদের সন্তানদের উপর এমন এক অবাস্তব প্রত্যাশার চাপ সৃষ্টি করে যার কারণে প্রতি বছর লখনৌয়ের শত শত বাচ্চা আত্মহত্যা করতে বাধ্য হয়। আমি তো কেবল সেই সমস্ত অযোগ্য ধনীদের চাহিদা পূরণ করেছি যারা পড়াশোনা না করেই মোটা টাকার বিনিময়ে ডিগ্রি চায়। আর অন্যদিকে সতুর মতো মেধাবী ছেলের পরিবারকে আমি আর্থিক সাহায্য করেছি, যাদের মেধাকে এই সরকার বা সমাজ কোনোদিন 1 টাকা দিয়েও সাহায্য করতো না। আমি কোনো অপরাধ করিনি মাই লর্ড। আমি তো কেবল এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার আড়ালে চলা একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যবসা চালিয়েছি মাত্র। যদি বাচ্চারাই পড়তে না চায় আর তাদের বাবারা টাকা দিয়ে সিট কিনতে উন্মুখ হয়ে থাকে, তবে সেখানে রাকেশ সিং না থাকলে অন্য কেউ না কেউ এই কাজ ঠিকই করত। রকির এই চতুর যুক্তি শুনে সরকারি উকিল তীব্র প্রতিবাদ করে বলে, তোমার এই জালিয়াতির কারণে দেশের একজন মানুষ উপকৃত হয়নি, বরং অযোগ্য ব্যক্তিরা ইঞ্জিনিয়ার ও বড় বড় অফিসার হয়ে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর সবথেকে বড় কথা, কিছুদিন আগে সতু নামের একটা অত্যন্ত মেধাবী ছেলে তোমার এই নোংরা ফাঁদে পড়েই নিজের জীবন বিসর্জন দিয়েছে। সতুর মৃত্যুর কথা শুনে রকি আর কোনো কথা বলতে পারে না।
সে স্তব্ধ হয়ে শুধু নূপুরের দিকে তাকিয়ে থাকে। এরপর একদিন জেলে রকির সাথে দেখা করতে আসে তার বাবা, স্ত্রী এবং সেই দুর্নীতিবাজ মন্ত্রী। রকির বাবা অত্যন্ত ক্ষোভ এবং দুঃখের সাথে রকিকে বলে, তোমার এই কুকীর্তির জন্য সমাজে আমার মাথা কাটা গেছে। আমার মান সম্মান আজ ধুলোয় মিশে গেছে। আগে লোকে আমাকে কত সম্মান করত, আর আজ আমি লোক লজ্জায় ঘর থেকে বের হতে পারি না। তখন পাশে দাঁড়িয়ে থাকা মন্ত্রী হেসে বলে, আরে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, 3-4 মাসের মধ্যে মামলার এই ঝামেলা একদম ঠান্ডা হয়ে যাবে। তখন আমি আরামসে রকির জামিন করিয়ে নিব। আর যে পুলিশ অফিসার ওকে জেলে পাঠিয়েছে তাকে আমি অলরেডি বদলি করে দিয়েছি। এখন সে রাস্তায় ট্রাফিক পুলিশের ডিউটি করছে। আর রইল মান সম্মানের কথা, আমি রকির নামের সাথে আপনার নাম জুড়ে দিয়ে এমন লেভেলের পাবলিসিটি করব যে মিডিয়া ও সমাজের সবাই আপনাকে নতুন করে সম্মান করতে বাধ্য হবে। একথা শুনে রকির আদর্শবান বাবা প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে বলে, খবরদার, আমার নাম এই নোংরা চুরির সাথে জড়ানোর কোনো দরকার নেই। আর তোমার মতো একটা কুলাঙ্গার সন্তান আমার ঘরে জন্মেছে, এটা ভাবতেই আমার নিজের প্রতি লজ্জা ও ঘৃণা হয়। একথা বলে তিনি ক্ষোভে এবং দুঃখে সেখান থেকে চলে যায়। সিনেমার লাস্ট সিনের দিকে আমরা দেখতে পাই রকির বাবা সততার সাথে একটা নতুন কোচিং ইনস্টিটিউট চালু করেছে। দেখা যায় রকিও সেখানেই দাঁড়িয়ে আছে। একটু পর সে ভেতরে গিয়ে একটা চেয়ারে বসে। তার চাহনি দেখে মনে হয় এবার হয়তো সে চুরির কোনো নতুন ইনকামের রাস্তা বের করবে। সমাজে আসলে এ ধরনের অপরাধী ও প্রভাবশালী ব্যক্তিদের সহজে কোনো কঠিন সাজা হয় না, মাঝখান থেকে মরতে হয় চতুর মতো নিরীহ ও মধ্যবিত্ত মানুষদের। 2014 সালে বাস্তব জীবনেও এভাবে চিটিং করে এবং প্রশ্ন ফাঁস চক্রের ফাঁদে পড়ে হাজার হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন এবং ভবিষ্যৎ শেষ করে ফেলেছিল, আর অসংখ্য শিক্ষার্থী আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিয়েছিল। পরিশেষে একটা কথাই বলার থাকে, পরীক্ষায় চিটিং বা অসৎ উপায় অবলম্বন করে সাময়িক ভালো নম্বর পাওয়া গেলেও জীবনে কখনোই প্রকৃত মানুষ হওয়া যায় না। তাই এ ধরনের সব শর্টকাট রাস্তা থেকে সবসময় দূরে থাকা উচিত। গাইস, এক্সপ্লেনেশন এখানেই শেষ। বাই দ্য ওয়ে গাইস, আমার একটা টেক চ্যানেল আছে, টেকনিক্যাল আরাফাত নামে, চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন। ওখানে আমাকে টেক রিলেটেড ভিডিওতে রেগুলার পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সিনেম্যাক্স ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।